সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের পাঠ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। ইংরেজিতে এটাকে বলে অ্যাকাউন্টিং ফর ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থায়ী সম্পদ কি তা বলতে পারবে, দৃশ্যমান অথবা স্পর্শনীয় সম্পদ অর্থাৎ ট্যাঞ্জিবল অ্যাসেটস সম্পর্কে জানতে পারবে, অদৃশ্যমান অথবা অস্পর্শনীয় সম্পদ অর্থাৎ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস সম্পর্কে জানতে পারবে, অবচয় কি তা বলতে পারবে, অবচয় ধার্যের বা নির্ণয়ের পদ্ধতিসমূহ সম্পর্কে জানতে পারবে, অবচয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ সম্পর্কে শিখতে পারবে, অবচয় সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে একটু জেনে নেই। চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেটস, নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, বকেয়া প্রাপ্য আয়, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বিক্রয়যোগ্য সিকিউরিটি, অব্যবহৃত মণিহারি, ভ্যাট চলতি হিসাব ইত্যাদি চলতি সম্পদের মধ্যে পড়ে। স্থায়ী সম্পদ মানে ফিক্সড অ্যাসেটস, এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক নম্বরে দেখো দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদ অর্থাৎ যেটাকে ট্যাঞ্জিবল অ্যাসেটস বলে, যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। আরেকটি হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ অর্থাৎ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যেমন সুনাম, পেটেন্ট সত্ত্ব, গ্রন্থসত্ত্ব বা কপিরাইট, ট্রেডমার্ক লাইসেন্স ইত্যাদি অদৃশ্যমান সম্পদের মধ্যে পড়ে। এই দুটোই স্থায়ী সম্পদের অন্তর্ভুক্ত। আরও একটি সম্পদ দেখো, অলিক বা ভুয়া সম্পদ, এটাকে কল্পিত সম্পত্তিও বলে, ফিকটিটাস অ্যাসেটস। প্রাথমিক খরচাবলী, গবেষণা ব্যয়, বিলম্বিত খরচ যেমন বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার দালালের কমিশন, লাভ ক্ষতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত ইত্যাদি যার ব্যবসায়িক মূল্য বা আর্থিক মূল্য নেই, এগুলো অলিক, ভুয়া বা কল্পিত সম্পত্তির অন্তর্ভুক্ত। আরও একটি সম্পদ, তার নাম হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ 10%, এরকম পার্সেন্টেজ উল্লেখ থাকলে এটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে ফেলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে একটু জেনে নিলাম। এখন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। অনেকগুলো সম্পদ তোমরা দেখলে, এর মধ্যে আমরা স্থায়ী সম্পদ, এই দৃশ্যমান আর অদৃশ্যমান, এই দুইটি বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। এখন আসি, স্থায়ী সম্পদ কি? আয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘকাল ধরে ব্যবহার করার জন্য যে সম্পত্তি কেনা হয়, সংগ্রহ করা হয় কিংবা উৎপাদন করা হয় তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, সুনাম
ইত্যাদি। স্থায়ী সম্পদের শ্রেণীবিভাগ। স্থায়ী সম্পদ দুই প্রকার, যথা দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদ অর্থাৎ ট্যাঞ্জিবল অ্যাসেটস। যেসব সম্পদের বাস্তব আর্থিক মূল্য আছে, অর্থাৎ যে সম্পদ চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সে সকল সম্পদকে দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদ বলে, যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ মানে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস। যেসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ যে সম্পদ চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ব্যবসায়িক মূল্য বা আর্থিক মূল্য আছে, সে সকল সম্পদকে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ বলে, যেমন সুনাম, পেটেন্ট সত্ত্ব, গ্রন্থস্বত্ব বা কপিরাইট, ট্রেডমার্ক লাইসেন্স ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদ দুই প্রকারের মধ্যে দৃশ্যমান সম্পদ আর অদৃশ্যমান সম্পদ সম্পর্কে নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আসি, অবচয় কি? অবচয় কি? স্থায়ী সম্পত্তি সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়। সম্পত্তির এই হ্রাসপ্রাপ্ত মূল্যই অবচয়। অর্থাৎ যে কোনো কারণে সম্পদের ক্রমাগত ও স্থায়ী মূল্য হ্রাসই হল অবচয়। অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ। অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ নিম্নরূপ: সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বর্ষ সংখ্যার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বার্ষিক সমকিস্তি পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি, যন্ত্রঘণ্টা হার পদ্ধতি, অন্যান্য পদ্ধতির মধ্যে অবচয় ভাণ্ডার পদ্ধতি, বীমাপত্র পদ্ধতি, প্রতিপূরক তহবিল পদ্ধতি, ক্ষয়ানুপাতিক পদ্ধতি, মাইল হার পদ্ধতি ইত্যাদি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যায়। আমরা আজকে এই ক্লাসে এই দুটো, অর্থাৎ সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব, কারণ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণত এই দুটো পদ্ধতিতেই অবচয় নির্ণয় করতে বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা আজকে এই দুটো পদ্ধতি সম্পর্কে শিখব। তাহলে 1 নম্বর পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, স্ট্রেট লাইন বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। যে হিসাব পদ্ধতিতে সম্পত্তির মোট ক্রয় মূল্য হতে সম্ভাব্য ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে প্রাপ্ত মূল্যকে সম্পত্তির আয়ুষ্কাল দিয়ে ভাগ করে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, তাকে সরল রৈখিক পদ্ধতি বলে। অনেকে সংজ্ঞা পড়ে ভালো বোঝে, অনেকে সংজ্ঞা ভালো বুঝতে পারে না, প্র্যাকটিক্যাল অঙ্ক করালে বুঝতে পারে। তা আমি দুইভাবেই বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করব, একটু লক্ষ্য করো। এখানে কি দাঁড়াচ্ছে, আবার পড়ি। সম্পত্তির যে মোট ক্রয় মূল্য, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে মূল্য থাকে সেটাকে সম্পত্তির আয়ুষ্কাল, অর্থাৎ সম্পত্তিটা কয় বছর চলবে সেটা দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। আর এইভাবে নির্ণীত পদ্ধতি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। এক্ষেত্রে দেখো, কখনো কখনো প্রশ্নে অবচয় হার পূর্ব থেকেই নির্ধারিত থাকে, সেক্ষেত্রে উক্ত হার প্রয়োগ করে অবচয় নির্ণয় করতে হয়। কেমন করে? বার্ষিক অবচয় সমান সম্পত্তির যে কেনা মূল্য তার থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম, বাদ দেওয়ার পর অবচয়ের শতকরা হার, অর্থাৎ 10% থাকলে ইন্টু 10%, এভাবে বের করলে বার্ষিক অবচয় বের হবে। আবার কখনো কখনো দেখো, অবচয় হার পূর্ব থেকে নির্ধারিত না থাকলে
মানে আগে থেকে অবচয় 10% বা 5% কাটতে হবে এরকম কিছু যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আয়ুষ্কালের ভিত্তিতে অবচয় নির্ণয় করতে হবে। আয়ুষ্কাল মানে সম্পত্তিটা কয় বছর চলবে সেটার ভিত্তিতে অবচয় নির্ণয়। কিভাবে দেখো, বার্ষিক অবচয় বের করব সম্পত্তির কেনামূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আনুমানিক যে আয়ুষ্কাল সেটা দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় পাওয়া যাবে। তোমরা এই দুটো পদ্ধতি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। আরও একটি বিষয় দেখো, গ নম্বরে এখানে বলেছে অবচয়ের হার দেওয়া থাকলে, আর এটা বলছে অবচয়ের হার দেওয়া না থাকলে কিন্তু আয়ুষ্কালের ভিত্তিতে। আর এই ক্ষেত্রে বলেছে অবচয়ের শতকরা হার নির্ণয় করে নিয়ে অবচয় কিভাবে নির্ণয় করব। এখানে আমার জায়গা নাই, তাই আমি পরবর্তী পেজে দেখাচ্ছি। অবচয়ের শতকরা হার নির্ণয়, অর্থাৎ হার দেওয়া নাই, আমাকে হার নির্ণয় করে নিতে হবে। সেই ক্ষেত্রে একাধিক সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে একই হারে অবচয় ধরার জন্য অবচয়ের শতকরা হার নির্ণয় করার প্রয়োজন হয়। এক্ষেত্রে অবচয়ের হার নির্ণয় প্রক্রিয়া নিম্নরূপ। অর্থাৎ প্রথমে আমাদের বার্ষিক অবচয় আগে যে পদ্ধতিতে করলাম ওইভাবে বার্ষিক অবচয় বের করে নেব। কেনামূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে বার্ষিক অবচয় বের করব। তারপর আমরা অবচয়ের হার বের করব, যে বার্ষিক যে অবচয় পাওয়া গেল সেইটা উপরে দিয়ে আর নিচে সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। এভাবে যেটা নির্ণয় করা হবে সেটাই হবে অবচয়ের হার। এটাকে আমি অথবা আর অথবা দিয়ে আরও দুইভাবে দেখিয়েছি। দেখো, অবচয় হার সমান 1 বাই আয়ুষ্কাল ইন্টু 100, অথবা অবচয় হার সমান 100% বাই আয়ুষ্কাল। এটা একই ব্যাপার, এখানে পার্সেন্টেজ দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে অবচয় হার, অবচয় তিনটার যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা বার্ষিক অবচয়ের হার বের করতে পারবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি। একটি সম্পত্তির চালান মূল্য 40,000 টাকা, বহন খরচ 1,000 টাকা, সংস্থাপন মজুরি 2,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 8,000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল 10 বছর ধরা হয়েছে। উক্ত সম্পত্তির বার্ষিক অবচয় ও অবচয় হার নির্ণয় করো। অর্থাৎ বার্ষিক অবচয় কত হবে আর অবচয় হার নির্ণয় করতে বলছে, কারণ এখানে কোনো অবচয় হার দেওয়া নেই। সমাধানে দেখো, সম্পত্তির কেনা মূল্য, চালান মূল্য 40,000, বহন খরচ, সংস্থাপন মজুরি এগুলো আছে, তাই এগুলো সব কিছু যোগ করে সম্পত্তির ক্রয় মূল্য মোট 43,000 টাকা। এবার বার্ষিক অবচয় একটু আগেই দেখিয়েছি, কেনা মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে আমরা বার্ষিক অবচয় বের করলাম। যেহেতু অবচয়ের হার এখানে দেওয়া নাই, তাই আমরা আয়ুষ্কালের ভিত্তিতে যে অবচয় সেটা বের করলাম। এটা বার্ষিক অবচয়, একটা উত্তর হয়ে গেল। কিন্তু এখানে বলেছে অবচয় হার নির্ণয় করো। যেহেতু হার নির্ণয় করো বলেছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব। প্রথমে বার্ষিক অবচয় বের করে নিতে হবে, তারপর অবচয় হারের সূত্র বার্ষিক অবচয় বাই সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। এইভাবে আমরা 10% অবচয় হার বের করলাম। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় এবং অবচয়ের হার বের করার বিষয়টি আমরা বুঝতে পারলাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ইংরেজিতে এটাকে বলে ডিক্লাইনিং, রিডিউসিং, ডিমিনিশিং ব্যালেন্স মেথড অর ডবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, অর্থাৎ ডিমিনিশিং ব্যালেন্স মেথড অর ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। যে হিসাব পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির ক্রমহ্রাসমান জেরের উপর নির্দিষ্ট শতকরা হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। অর্থাৎ প্রতি বছর সম্পত্তির ক্রমহ্রাসমান জের, তার উপর একটা শতকরা হারে অবচয় ধার্য করা হয়। অবচয় হার পূর্ব থেকে নির্ধারিত থাকলে উক্ত হার প্রয়োগ করে অবচয় নির্ণয়। প্রথম বছরের অবচয় আসবে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে সম্পত্তির কেনা মূল্য। খেয়াল করো, এখানে সম্পত্তির কেনা মূল্য কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে যেটা, সেটা তার সাথে অবচয় হার গুণ করলে
প্রথম বছরের অবচয় আমরা বের করতে পারব। এখানে অবচয় হার পূর্ব থেকে নির্ধারিত থাকলে তাই এখানে অবচয় হারটা দিলেই হবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। একটি প্রতিষ্ঠান 4 লাখ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করে যার আয়ুষ্কাল 4 বছর, অবচয় হার 40% এবং ভগ্নাবশেষ মূল্য 52,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যন্ত্রটির সমগ্র আয়ুষ্কালের বছর ভিত্তিক অবচয় নির্ণয় করো। বছর ভিত্তিক মানে প্রতি বছরে কত টাকা করে করে অবচয় হবে সেটা বের করতে বলেছে। এখানে দেখো অবচয় হার দেওয়া আছে, আর 4 বছর আয়ুষ্কাল দেওয়া আছে, আর যন্ত্রপাতির কেনা মূল্য দেওয়া রয়েছে, ভগ্নাবশেষ মূল্য। এবার সমাধান কিভাবে আসবে দেখো। আমার প্রশ্নের উত্তরে চেয়েছে বছর ভিত্তিক অবচয় নির্ণয় করো। তাহলে বছর ভিত্তিক অবচয় নির্ণয় বিবরণী। এখানে প্রথম বছরে আমার প্রারম্ভিক পুস্তক মূল্য ছিল 4 লক্ষ টাকা, তার 40% অবচয়, মোট 1,60,000 টাকা বার্ষিক অবচয়। এটাই পুঞ্জীভূত অবচয়, প্রথম বছরের অবচয়, এটাই পুঞ্জীভূত অবচয়। আর সমাপনী পুস্তক মূল্য কিভাবে আসছে, অর্থাৎ 4 লাখ টাকার থেকে এই যে পুঞ্জীভূত অবচয় সেটা মাইনাস করলে 2,40,000 টাকা সমাপনী পুস্তক মূল্য বা বুক ভ্যালু। এই 2,40,000ই দ্বিতীয় বছর প্রারম্ভিক পুস্তক মূল্য হিসাবে পরিগণিত হবে, 2,40,000। এর উপর আবার এই যে 40% অবচয় সেটা কাটার পর আমরা বার্ষিক অবচয় পেলাম 96,000। আর পুঞ্জীভূত অবচয় প্রথম বছর আর এই দ্বিতীয় বছরের দুটো যোগ করে 2,56,000 টাকা। আর সমাপনী পুস্তক মূল্য নিশ্চয় বুঝতে পারছো, অর্থাৎ 2,40,000 টাকার থেকে এই 96,000 টাকা মাইনাস করলে 1,44,000 টাকা সমাপনী পুস্তক মূল্য থাকে। এই সমাপনী পুস্তক মূল্যই তৃতীয় বছরে আবার প্রারম্ভিক পুস্তক মূল্য হলো। এই প্রারম্ভিক পুস্তক মূল্যের উপর আবার 40% যে অবচয়, সেই অবচয়টা আমরা এখানে কাটলাম, কাটার পর 57,600। সেই 57,600 এটার সাথে যোগ করে 3,13,600 টাকা পুঞ্জীভূত অবচয় হলো। এইবার এই 1,44,000 থেকে 57,600 মাইনাস করে আমরা 86,400 পেলাম সমাপনী পুস্তক মূল্য। এইটাই আবার প্রারম্ভিক পুস্তক মূল্য। লক্ষণীয় বিষয় এখানে চতুর্থ বছর, অঙ্কটি বলেছে আয়ুষ্কাল 4 বছর, তাহলে চতুর্থ বছরে অবচয় কিন্তু আমরা এই 40% যে অবচয় হার সেটা দিয়ে কাটি নাই। এটাই হচ্ছে লক্ষণীয় বিষয়, খেয়াল করো এখানে। নোট: ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পদের শেষ বছরের অবচয় হবে প্রারম্ভিক মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য। অর্থাৎ আমার এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 52,000 টাকা, তাই চতুর্থ বছর অর্থাৎ শেষ বছরে এটা মাইনাস করে আমরা বার্ষিক অবচয় বের করব। এখানে তাই বলেছে প্রারম্ভিক মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্যই হবে শেষ বছরের অবচয়, তাই করেছে। আর এটার সাথে এটা যোগ করে অবচয় সঞ্চিতি মানে পুঞ্জীভূত অবচয় এত হলো মোট। আর সমাপনী পুস্তক মূল্য 52,000 টাকা যে থাকবে বলেছে ভগ্নাবশেষ মূল্য, সেটাই থাকলো। এই বছর ভিত্তিক অবচয় নির্ণয় বিবরণী আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। মনোযোগ দিয়ে তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, কঠিন কিছু নয়। এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের জন্য একটু হাইলাইটার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। অবচয় হার পূর্ব থেকে নির্ধারিত না থাকলে অবচয় হার নির্ণয় করে নিতে হবে। আমরা আগে শিখলাম অবচয় হার নির্ধারিত থাকলে, আর এখন বলছি আমরা অবচয় হার পূর্ব থেকে যদি নির্ধারিত না থাকে তাহলে অবচয় হার নির্ণয় করে নিতে হবে। এবার দেখো কিভাবে নির্ণয় করব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দুভাবে নির্ণয় করা যায়। দুইভাবে নির্ণয় করা যায় অবচয়ের হার। একটি হচ্ছে সাধারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, আরেকটি হচ্ছে প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য করো বিষয়টা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার আমরা দুভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে সাধারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, আরেকটি হচ্ছে প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সাধারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এইটা নিয়ে আলোচনা করি। আমাদের অঙ্কে সাধারণত এইটা চেয়ে থাকে
তাই এই বিষয়টি একটু মনোযোগ সহকারে দেখো। আমি সংজ্ঞা দিচ্ছি। সাধারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার সরলরৈখিক পদ্ধতির অবচয় হারের দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা আগে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় দেখলাম তার দ্বিগুণ হয় হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার। এজন্য এ পদ্ধতিকে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। এ পদ্ধতির অবচয় হার নির্ণয়ের পদক্ষেপ সমূহ হল, প্রথমে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে যে বার্ষিক অবচয় নির্ণয় করেছিলাম ঠিক একই সূত্র আমরা আবার পুনরায় এনেছি এবং এটা লাগবে। প্রথমে আমরা সরলরৈখিক পদ্ধতিতে যে বার্ষিক অবচয় সম্পত্তির কেনা মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় পাই, সেটাই আনলাম। দ্বিতীয়ত, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার আমরা অঙ্ক করছি কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, সাধারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় শিখছি, কিন্তু এখানে লিখেছি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। অর্থাৎ এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে অঙ্ক করতে হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার আমাদের জানতে হবে, কারণ বলেইছে সরলরৈখিক পদ্ধতির অবচয় হারের দ্বিগুণ হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয়। তাই দ্বিতীয় ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার সমান বার্ষিক অবচয়, অর্থাৎ এখানে যেটা বের করলাম সেটা দিয়ে সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100। তৃতীয়ত, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার এইটা আমরা বের করব। এইটা বের করতে হলে আমার এই দুটো করে আসতে হবে। তাই ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হারের সাথে সরলরৈখিক পদ্ধতির এই বার্ষিক অবচয় আর অবচয় হার এই দুটো সূত্র আমাদের জানতে হবে। আচ্ছা, ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার সমান সরলরৈখিক পদ্ধতির অবচয় হার ইন্টু 2, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয় হার বের করলাম তার সাথে মানে তার দ্বিগুণ করলেই ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার হবে। এটাকে অথবা দিয়ে দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত অর্থাৎ 3টা ধাপ পার হওয়ার পর আমরা পেয়ে থাকি। এটাকে একবারে সহজেই এইভাবে নির্ণয় করা যায়, ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। এই পদ্ধতি অ্যাপ্লাই করেও তোমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার নির্ণয় করতে পারবে। এবার দেখো প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হল অবচয় হার সমান 1 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই সম্পত্তির মোট ক্রয় মূল্য বর্গমূল পাওয়ার n ইন্টু 100। এখানে n সমান সম্পত্তির আয়ুষ্কাল, 10 বছর হলে এখানে 10 দিতে হবে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে পারি। এবার আমরা সম্পত্তি ক্রয় সংক্রান্ত লেনদেনের হিসাবভুক্তকরণ সম্পর্কে শিখব। 1 নম্বরে দেখো, সম্পত্তি নগদে বা চেক মারফত কেনা হলে তার জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বর লেনদেন সম্পত্তি বাকিতে কেনা হলে সেক্ষেত্রে জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। 3 নম্বরে দেখো, সম্পত্তি কিনে আমদানি শুল্ক, বহন খরচ, ভ্যাট, আনয়ন খরচ, সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পত্তি ক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণের জন্য প্রয়োজনীয় জাবেদা তোমাদের এগুলো আগেই জানা আছে। আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে অবচয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ। অবচয় সংক্রান্ত লেনদেন কিভাবে হিসাবভুক্ত করতে হবে সেটা একটু লক্ষ্য করো।
অবচয় হিসাবভুক্ত করার দুইটি পদ্ধতি প্রচলিত আছে। একটি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতি, যেটাকে আমরা সনাতন পদ্ধতি বলি। আরেকটি হচ্ছে পরোক্ষ বা সঞ্চিতি বা পুঞ্জীভূত পদ্ধতি, যেটাকে আমরা আধুনিক পদ্ধতি বলে থাকি। এই উভয় পদ্ধতির জাবেদা লিখন কেমন হবে একটু দেখো। আমরা যদি অবচয় ধার্য করি, সেই ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে অবচয় হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট। আর পরোক্ষ বা পুঞ্জীভূত পদ্ধতিতে অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব বন্ধ করলে প্রত্যক্ষ পদ্ধতিতে লাভ লোকসান হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট, আর পরোক্ষ পদ্ধতিতে আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইটি। কিন্তু অবচয় ধরলে এখানে সম্পত্তি ক্রেডিট, আর এক্ষেত্রে আছে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা আজকে এই আধুনিক পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতি বা পুঞ্জীভূত পদ্ধতিতে কিভাবে প্রশ্ন থাকলে তার সমাধান করতে হয় সেটা আমরা দেখব। পুরাতন সম্পত্তি বিক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ, অর্থাৎ আমরা সম্পত্তি ব্যবহার করার পর পুরনো হয়, সেই সম্পত্তি বিক্রয় করলে লাভও হতে পারে, লোকসানও হতে পারে। সেই ক্ষেত্রে হিসাবভুক্তকরণ কিভাবে করতে হয় সেটা একটু লক্ষ্য কর। এখানে দেখো, লিখিত মূল্যে সম্পত্তি বিক্রয় করা হলে, অর্থাৎ পুস্তক মূল্য, বুক ভ্যালু বা লিখিত মূল্য যা আছে, সেই মূল্যে সম্পত্তি বিক্রয় করলে প্রত্যক্ষ পদ্ধতিতে হবে নগদান হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট। আর পরোক্ষ পদ্ধতিতে হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট। পুরাতন সম্পত্তি যদি ক্ষতিতে আমরা বিক্রি করে থাকি, সেক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে হবে নগদান ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি ডেবিট আর সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট। এটা পুস্তক মূল্যে কিন্তু। আর পরোক্ষ পদ্ধতিতে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি ডেবিট আর সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট। এক্ষেত্রে ক্রয় মূল্য, এটা পুস্তক মূল্য, এটা ক্রয় মূল্য কিন্তু। ক্ষতি আয় বিবরণীতে যদি ট্রান্সফার করি, সেই ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে আয় বিবরণী ডেবিট আর বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। পরোক্ষ পদ্ধতিতে আয় বিবরণী ডেবিট আর বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। লাভে সম্পত্তি বিক্রয় করা হলে প্রত্যক্ষ পদ্ধতিতে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট আর বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট। পরোক্ষ পদ্ধতিতে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট, বিক্রয়জনিত লাভ ক্রেডিট। লাভ আয় বিবরণীতে স্থানান্তরের জন্য বিক্রয়জনিত লাভ ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট। আর এক্ষেত্রে বিক্রয়জনিত লাভ হিসাব ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট। একটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে, কুষ্টিয়া স্টিল মিলস লিমিটেড 2017 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। খেয়াল করো, 2017 সালের 1 জুলাই। উক্ত তারিখে পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 5,000 টাকা ও 35,000 টাকা ব্যয় করে। পরিবহন বাবদ 5,000 আর সংস্থাপন বাবদ 35,000 টাকা ব্যয় করে। মেশিনের সম্ভাব্য আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। এখানে প্রশ্নে বলা আছে কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। কোম্পানির বার্ষিক হিসাব 30 জুন তারিখে শেষ হয়। আমরা সাধারণত অঙ্কে দেখে থাকি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর আর্থিক বছর হয়ে থাকে,
কিন্তু এই অঙ্কে বলেছে 1 জুলাই 2017 তারিখে শুরু হয়েছে, আর কোম্পানি বার্ষিক হিসাব করে 30 জুন, অর্থাৎ জুলাই টু জুন, এটা হচ্ছে আর্থিক বছর এদের। করণীয়তে বলেছে অবচয় হার নির্ণয় করো, যেহেতু অঙ্কে অবচয় হার কোথাও দেওয়া নাই। প্রথম 2 বছরের অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। মেশিন হিসাব মানে এটা একটা খতিয়ান হিসাব, মানে যন্ত্রপাতি হিসাব বা মেশিন হিসাব। আর অবচয় তালিকা করতে বলেছে 2 বছরের। 3 নম্বর করণীয়তে বলেছে প্রথম 2 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব, এটাও একটা খতিয়ান হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো এবং আয় বিবরণীতে উপস্থাপন দেখাও। অর্থাৎ আয় বিবরণীতে এটা কোথায় বসবে, কিভাবে বসবে সেটা দেখাতে বলেছে। এই হচ্ছে আমার প্রশ্নটি। আমরা করণীয় কতে দেখছি অবচয় হার নির্ণয় করো, আর এরা ব্যবহার করে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার কিভাবে নির্ণয় করব আমি আলোচনা করেছি। এখন অঙ্কের প্র্যাকটিসে আসলাম। সমাধান: ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। প্রথমে আমরা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় যেভাবে বের করে আগেই সূত্র দেখিয়েছি, আমি এখানে ব্যাখ্যা দিলাম না, এখানে টাকাটা দেখালাম। যেখানে 40,000 অর্থাৎ কি প্রতিস্থাপন না সংস্থাপন ব্যয় আছে মনে হয় প্রশ্নটায়, তাই সে দুটো যোগ করা হয়েছে, আর ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে এটা বের হয়েছে। এটা হচ্ছে বার্ষিক অবচয়। 2 নম্বরে আসবে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার, এটা দিয়ে আমি আগেই আলোচনা করেছি সূত্র, খালি টাকাটা দেখাবো। এই 10% আসলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার। আমি আরেকটা বলেছিলাম যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার হবে সরলরৈখিক পদ্ধতিতে নির্ণীত অবচয় হারের দ্বিগুণ। তাই সরলরৈখিক পদ্ধতির অবচয় হার যে 10%, সেই 10% ইন্টু 2 ইন্টু 2 দিয়ে 20%, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার 20%। আমরা অথবা দিয়ে তোমাকে দেখিয়েছিলাম, অথবা দিয়ে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার অথবা ছিল ওদিকে, আর আগেই আলোচনা করেছি 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, অর্থাৎ এই করে 20% হয়েছে। এই 20% একই, কিন্তু অথবা আমরা 3টা স্টেপ পার করে এখানে পেয়েছি, আর একবারে এই সূত্র অ্যাপ্লাই করলে একবারে পাওয়া যাবে অবচয় হার। ক নম্বর সমস্যার সমাধান আমরা করেছি। এবার আমরা আবার সেই উদাহরণটাই আবার তুলে ধরলাম তোমাদের সুবিধার্থে। এই যেখানে ছিল পরিবহন ও সংস্থাপন ব্যয় 5,000 আর 35,000 মিলে 40,000 হয়েছিল। এখানে 2 নম্বরে বলেছে প্রথম 2 বছরের অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। প্রথম 2 বছরের অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। এখানে 10,40,000 পুস্তক মূল্য, অর্থাৎ পরিবহন 5,000 আর সংস্থাপন 35,000, ওই দুটো মিলে 40,000, আর ক্রয় মূল্য 10 লাখ, মোট মিলে 10,40,000 প্রারম্ভিক পুস্তক মূল্য। এর অবচয় হার 20% আমরা নির্ণয় করেছি, তাহলে বার্ষিক অবচয় এত হয়। সেটাই প্রথম বছরের পুঞ্জীভূত অবচয়। আর সমাপনী পুস্তক মূল্য অর্থাৎ প্রারম্ভিক পুস্তক মূল্য থেকে এই বার্ষিক অবচয় যেটা নির্ণয় করেছি সেটা মাইনাস করার পর 8,32,000 টাকা সমাপনী পুস্তক মূল্য। সেটাই আবার 18-19 সালে প্রারম্ভিক পুস্তক মূল্য হিসাবে পরিগণিত হয়েছে। তার উপর আবার 20% অবচয় কেটেছি, কেটে 1,66,400 হয়েছে। এবার 8,32,000 থেকে 1,66,400 মাইনাস করে এই টাকাটা, আর এই পুঞ্জীভূত অবচয় এইটা আর এইটা যোগ করে এটা বাড়ে, প্রতি বছর বৃদ্ধি পাবে। এভাবে সমাপনী পুস্তক মূল্য আমাদের 2 বছরের অবচয় তালিকা নির্ণয় করতে বলেছে, তাই আমরা 2 বছরেরটা করেছি। এবার দেখো যে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে, এটা একটা খতিয়ান হিসাব। 1 জুলাই 2017 তারিখে আমরা মেশিন কিনেছি। জাবেদার থেকে একবারে এখানে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে। তোমাদের জাবেদাটা মনে মনে করে নিতে হবে, সেখান থেকে খতিয়ান হিসাব করতে হবে। অর্থাৎ জাবেদা চাইলে দেবে, না চাইলে সরাসরি খতিয়ান হিসাব করতে হবে। অর্থাৎ প্রথমে কিনলে পরে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেটাই করা হয়েছে।
সেটাই বছরের শেষে অর্থাৎ 30শে জুন 18 সালে সিডি হয়েছে। সেই সিডি ব্যালেন্সটাই আবার 18 সালের 1 জুলাই বিডি হয়েছে। আবার সেটাই 2019 সালে 30শে জুন সিডি হয়েছে, সিডি ব্যালেন্স হয়েছে। এইভাবে আমরা মেশিন হিসাব প্রস্তুত করব। আমি উদাহরণটি আবার তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে 3 নম্বরে বলেছে প্রথম 2 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো এবং আয় বিবরণীতে উপস্থাপন দেখাও। প্রথম 2 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এই হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন। এর ডেবিট ক্রেডিট খতিয়ানের যেভাবে ঘর কাটে তোমরা কাটবে। প্রথমে আমরা পুঞ্জীভূত অবচয়ের জন্য জাবেদায় শিখেছি যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অর্থাৎ এদিকের ঘরকে ডেবিট করতে হয়। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। দ্যাট মিন্স পুঞ্জীভূত অবচয় হিসাবের ক্রেডিট সাইডে অবচয় হিসাব বলে বসবে 2,08,000। সেটাই হচ্ছে 30শে জুন 2018-তে সিডি ব্যালেন্স হয়েছে। এই সিডি ব্যালেন্স এই জায়গাটা বিডি ব্যালেন্স হয়েছে 2018 সালের 1 জুলাই বিডি ব্যালেন্স। আবার 2019 সালে 30শে জুন অর্থাৎ 1 বছরের একটা অবচয়, সেই অবচয় আবার অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পক্ষান্তরে আবার বলা যায় পুঞ্জীভূত অবচয় হিসাবের ক্রেডিট সাইডে অবচয় হিসাব বলে লিখতে হবে 1,66,400। এই দুটো যোগ করে এত হয়েছে, সেটা এখানে লিখেছি, সেটাই ব্যালেন্স সিডি। এইভাবে 2 বছরে দেখাতে বলেছে, আমরা এই খতিয়ান হিসাব দেখালাম। আর একটা বলেছে যে বিশদ আয় বিবরণীতে এটা কিভাবে উপস্থাপিত হবে। বিশদ আয় বিবরণী 2018 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। আমরা অবচয় খরচটা একটি পরিচালন খরচ, তাই পরিচালন খরচের মধ্যে অবচয় খরচটা লিখে দেখাবো। কারণ বিশদ আয় বিবরণী এটা একটা আংশিক, তাই এভাবে দেখানো হচ্ছে। এবার দেখো বিশদ আয় বিবরণী 2019 সাল অর্থাৎ 2 বছরের, তাই 18 সালে 30শে জুন আর 19 সালে 30শে জুন সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। একইভাবে অবচয় খরচ একটা পরিচালন খরচ, তাই এখানে দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।